সো কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের যে লিটারেরি ক্রিটিসিজমের যে ব্যাপারটা রয়েছে, সেখানে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, লিটারেরি থিওরির একটা পার্ট রয়েছে যেটাকে আমরা বলি স্ট্রাকচারালিজম। ওকে, স্ট্রাকচারালিজমটা তোমাদের রয়েছে। তো আজকের ক্লাসে আই উইল ডিসকাস দ্য মেন থিমস অফ স্ট্রাকচারালিজম, এবং স্ট্রাকচারালিজমের ওভারঅল আলোচনাটা আজকে আমরা করব। ওকে, তোমাদের অ্যাকচুয়ালি যে লিটারেরি থিওরি বইটা কিনতে হবে সেটা হচ্ছে পিটার ব্যারি। এবার পিটার ব্যারির বইটার থেকে আমি পরের দিন পড়াবো নেক্সট ক্লাসে, কিন্তু আজকে আমি পুরো স্ট্রাকচারালিজমের ওভারঅল আলোচনা করব, ওকে, মনে রাখবে স্ট্রাকচারালিজম হচ্ছে একটা লিটারেরি থিওরি। এবার সবার আগে লিটারেরি থিওরি কি সেটা আগে বুঝে নাও ভালো করে। ওকে, লিটারেরি থিওরি কি সেটা আগে সবার আগে আমাদের বুঝতে হবে। হোয়াট ইজ লিটারেরি থিওরি? দেখো, ব্যাপারটা হচ্ছে লিটারেরি থিওরি হচ্ছে এ টুল টু অ্যানালাইজ লিটারেচার, সাহিত্যকে ব্যাখ্যা করার একটা টুল যদি বলতে পারো সেটা হচ্ছে থিওরি। মানে কি, ধরো তুমি একটা নীল রঙের চশমা পরলে, এবার সারা পৃথিবীটা কেমন লাগবে? নীল লাগবে। লাল রঙের পরলে তাহলে সারা পৃথিবীটা কেমন লাগবে? লাল লাগবে। ওকে, থিওরি হচ্ছে সেরকম, একই গল্পকে আমরা যদি বিভিন্ন থিওরি দিয়ে পড়ি, বিভিন্ন আলাদা আলাদা আমরা মিনিং বার করতে পারবো। তো লিটারেরি থিওরি ইজ আ টুল টু অ্যানালাইজ লিটারেচার। ওকে, এবার লিটারেরি থিওরি বিভিন্ন রকমের হয়। প্রথমত ফর্মালিজম, নাম্বার 2 ইজ নিউ ক্রিটিসিজম, নাম্বার 3 ইজ স্ট্রাকচারালিজম, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে, স্ট্রাকচারালিজম। নাম্বার 4 ইজ পোস্ট স্ট্রাকচারালিজম, এবং এটা বেশ একটা কঠিন জায়গা, কিন্তু আমি বলছি পুরো ক্লাসটা করবে, একটা সিঙ্গেল জিনিসও হবে না যে তোমরা বুঝতে পারবে না। ওকে, 5 নম্বর আমরা ডিকনস্ট্রাকশন, 6 নম্বর ফেমিনিজম, 7 নম্বর মার্কসিজম। ওকে, এবার ধরো একটা নির্দিষ্ট গল্প রয়েছে, সেই গল্পটাকে আমরা এই প্রত্যেকটা আলাদা আলাদা থিওরি ভাঙলে আলাদা আলাদা গল্পের মিনিং বার হবে, ঠিক আছে? তাহলে এই জন্য আমাদের থিওরিটি ইম্পর্টেন্ট। ওকে, তো চলো শুরু করা যাক। যে ধর একটা এক্সাম্পল দিই, প্র্যাকটিক্যাল থিওরি কি কাজে ব্যবহার হয় আগে শুনে নাও। একটা কবিতা রয়েছে ফেবেল, ঠিক আছে? সেই কবিতায় দেখবে একটা স্কুইরাল একটা মাউন্টেনের সঙ্গে ঝগড়া করছে, একটা কাঠবিড়াল একটা মাউন্টেনের সঙ্গে, পাহাড়। তো মাউন্টেন কি বলছে স্কুইরালকে, যে সে খুব ছোট একটা প্রাণী বলে অপমান করছে অ্যাকচুয়ালি। তারপরে স্কুইরালটা মাউন্টেনকে এই উত্তরটা দেয় যে সমাজে তোমারও যতটা ভূমিকা আমারও ততটাই ভূমিকা রয়েছে। এবার স্কুইরালটা কি, এই কবিতাটা পড়লাম। এবার যদি আমরা এই কবিতাটাকে ফেমিনিজম দিয়ে ধরি, তাহলে স্কুইরালটাকে আমরা কি বলবো? ফিমেল। আর মাউন্টেনটাকে কি বলবো আমরা? মেল। অ্যাকচুয়ালি ফিমেল আর মেলের মধ্যে ঝগড়াটা চলছে, and how the female is trying to go beyond the patriarchal exploitation। যদি আমরা দেখি এই কবিতাটা সেম মার্কসিজমের থিওরি দিয়ে, তাহলে কি দেখবো? অ্যাকচুয়ালি স্কুইরালটা একটা প্রোলেতারিয়া সেকশনকে রিপ্রেজেন্ট করছে বা লোয়ার ক্লাসকে, আর পাহাড়টা হচ্ছে হায়ার ক্লাসকে রিপ্রেজেন্ট করছে, যে বারবার গর্ব করছে তার অনেক কিছু থাকার কারণে, তাই না? তাহলে কি দেখো, বিভিন্ন থিওরি দিয়ে আমরা বিভিন্ন রকম মিনিং বার করতে পারি। এবার শুরু হচ্ছে আমাদের তোমাদের সিলেবাসে যেটা রয়েছে স্ট্রাকচারালিজম। স্ট্রাকচারালিজমটা কি? স্ট্রাকচারালিজম যেটা বলছে মেন কথা, যে পৃথিবীর যতগুলো টেক্সট রয়েছে সবগুলোর একটা স্ট্রাকচার রয়েছে। এগুলো আসলো কোথার থেকে? মনে রাখবে, অ্যাকচুয়ালি যখন আমরা দেখি এই পৃথিবীতে আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন হয়ে যায় এবং রাশিয়ান রেভলিউশন যখন হয়, ওকে, এই সময়গুলো যখন হয় সারা পৃথিবীতে যখন একটা বিশৃঙ্খলা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাইটাররা কিন্তু নিজের ইচ্ছা মতো সবকিছু লিখতে পারছে না। সেই জায়গায় তারা বলছে, কারণ যদি কিছু বলছে তাহলে এই ডিক্টেটোরিয়াল রুলার লাইক স্ট্যালিন, হিটলার, মুসোলিনি, এরা এসে কি করছে? তাদেরকে মার্ডার করছে, এদের সব বাহিনীগুলো। সুতরাং দে আর ট্রাইং টু এক্সপ্রেস সামথিং উইদাউট এক্সপ্রেসিং দ্য কন্টেন্ট। বলছে আমরা কিছু বলবোই না, আমরা স্ট্রাকচার দেখাবো লোকজনকে আমরা স্ট্রাকচার শেখাতে চেনাবো। লোকজন জানি স্ট্রাকচারকে চিনতে পারে, কারণ একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে এক্সপ্লয়টেশনটা হচ্ছে। স্ট্যালিন যে এক্সপ্লয়টেশনটা করছে সেটা একটি স্ট্রাকচারের মধ্যে এক্সপ্লয়টেশন করছে। সুতরাং এক্সপ্লয়টেশনকে বুঝতে গেলে একটা স্ট্রাকচার বা গঠন বা কাঠামো বুঝতে হবে। ওকে, তাই স্ট্রাকচারিজম মেনলি বলে কোনো টেক্সট পড়তে গেলে সে রাইটারের ব্যাকগ্রাউন্ড পড়ার দরকার নেই। অ্যাকচুয়ালি আমাদের যেটা পড়তে হবে, স্ট্রাকচার পড়তে হবে। কি পড়তে হবে? স্ট্রাকচারটা পড়তে হবে। আজকের ক্লাসে আমি পুরো ওভারঅল স্ট্রাকচারিজমকে আলোচনা করব। চলো দেখো, মনে রাখবে
স্ট্রাকচারালিজম কাকে বলে সবার আগে সেটা জানতে হবে, স্ট্রাকচারালিজম, তাই না? দেখো, স্ট্রাকচারালিজম বলার আগে আমি বলতে চাই হোয়াট ইজ স্ট্রাকচার। মনে রাখবে, স্ট্রাকচার মানে স্ট্রাকচার ইজ দ্য বেসিক ইউনিট অফ এভরিথিং, তাই না? বেসিক ইউনিট, স্ট্রাকচার হচ্ছে একটা বেসিক ইউনিট যে কোনো কিছু। একটা ঘরের একটা বাড়ি বানাচ্ছ, সেই বাড়িতে তো একটা স্ট্রাকচার থাকে, চারটে দেওয়াল থাকবে, একটা ছাদ থাকবে, তাহলে কি স্ট্রাকচারালিজম মানেটা কি আমাদের সেটা বুঝতে হবে। কিন্তু স্ট্রাকচারালিজম মানে যেটা বোঝা যাচ্ছে যে এভরিথিং হ্যাজ এ স্ট্রাকচার, প্রত্যেকটা জিনিসের একটা স্ট্রাকচার রয়েছে, কিন্তু একটা কাঠামো বা গঠন কিন্তু রয়েছে, সেটা আমাদের বুঝতে হবে। এবার দেখো, তাহলে কি আমাদের রাইটারের ব্যাকগ্রাউন্ডে গিয়ে রাইটার কি করছে না করছে এইসব জেনে লাভ নেই, রাদার স্ট্রাকচারটা বুঝতে হবে। উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দি স্ট্রাকচার অফ আ টেক্সট। ওকে, একটা টেক্সট কে এটাকে বলে এক্সপ্লিকেশন দি টেক্সট দি, মানে কি একটা টেক্সটের আমাদের ডিটেলসে দেখতে হবে, সেই টেক্সটের ইমেজ, সেই টেক্সটের যে রিটোরিক্যাল ডিভাইস রয়েছে, সেগুলো দেখে আমাদের মিনিং বার করতে হবে। ওকে, সেটা আমাদের দেখতে হবে। তাহলে কি স্ট্রাকচারালিজমের যদি সংজ্ঞাটা দিই কেমন হবে? মনে রাখবে, স্ট্রাকচারালিজমের সংজ্ঞাটা যদি দিই, structuralism is an intellectual movement which was inaugurated in France in 1950s by the cultural anthropologist Claude Lévi-Strauss, who analyzed on the model of socio-linguistic। মানে স্ট্রাকচারালিজম কি একটা ইন্টেলেকচুয়াল মুভমেন্ট, যেটা মেইনলি কি করে, যে স্ট্রাকচারকে নিয়ে ডিল করে। এই স্ট্রাকচারালিজমের ওভারঅল আইডিয়াটা যিনি দিয়েছিলেন তার নাম কিন্তু ফার্দিনান্ড ডি স্যাসিওর। যাই হোক, স্ট্রাকচারালিজম ইজ দ্য 20th century literary and cultural theory that studies, এটা কি স্টাডি করে, আন্ডারলাইং স্ট্রাকচার গভর্নিং ল্যাঙ্গুয়েজ, লিটারেচার এন্ড কালচার। পৃথিবীতে যত ল্যাঙ্গুয়েজ রয়েছে, কালচার রয়েছে, লিটারেচার রয়েছে, সেই সবকিছুর একটি স্ট্রাকচার রয়েছে। মানে যে স্ট্রাকচারটা না বুঝলে তুমি কিন্তু পুরো প্যাটার্নটা বুঝতে পারবে না। একটা সমাজে একটা মেল থাকে, একটা ফিমেল থাকে, এটাও একটি স্ট্রাকচার, কিন্তু মেল সেন্টারে থেকে ফিমেলদের মার্জিনে রেখে এক্সপ্লয়েট করছে, তার মানে এটা একটি স্ট্রাকচার। ওকে, সো ইট আর্গুস দ্যাট মিনিং ডাজ নট কাম ফ্রম ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস অর অবজেক্টস। মিনিং কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস থেকে আসতে পারে না। এই পৃথিবীতে যা দেখছো, একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড থেকে বা একটা ইন্ডিভিজুয়াল এলিয়েনেশনে কিছু হতে পারে না। একটি স্ট্রাকচার রয়েছে, সবকিছুর পিছনে একটি স্ট্রাকচার রয়েছে। এই স্ট্রাকচারালিজম যদি বোঝো, এই পৃথিবীর পলিটিক্সটাও তুমি বুঝতে পারবে, যে কিভাবে একটা স্ট্রাকচার মেনটেন করে সবকিছু করা হয় পৃথিবীতে। সো স্ট্রাকচারালিজম অ্যাকচুয়ালি সেজ দ্যাট ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস, মানে মিনিং ডাজ নট কাম ফ্রম ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস অর অবজেক্টস। একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস বা অবজেক্ট থেকে কোনো মিনিং আসে না, বাট ফ্রম দেয়ার রিলেশনশিপ উইথ আদার এলিমেন্টস। বাট কোথা থেকে আসে? তাদের রিলেশনশিপ উইথ আদার এলিমেন্টস। মানে একটা স্ট্রাকচারালিজমে কি হচ্ছে, একটা টেক্সট তুমি পড়ছো, সেই টেক্সটটার মিনিংটা কোথা থেকে আসবে, সেই আরো কি কি এলিমেন্টস যুক্ত রয়েছে সেগুলোর সঙ্গে দেখতে হবে। বোঝা যাচ্ছে ক্লাসটা? আর একটু করো, ক্লাসটা বুঝতে পারবে। এবার দেখো, স্ট্রাকচারালিজম আমাদের বুঝতে গেলে এর কিছু মেন ইম্পর্টেন্ট জায়গা রয়েছে। দেখো, স্ট্রাকচারালিজমের মানে মেনলি স্ট্রাকচারালিস্ট থিঙ্কার্স কারা? ফার্দিনান্ড ডি স্যাসিওর, ক্লড লেভি স্ট্রস, রোলা বার্থ, রোমান জ্যাকবসন, এরা হচ্ছে কিন্তু স্ট্রাকচারালিস্ট থিঙ্কার্স। এরাই কিন্তু স্ট্রাকচারালিজমকে নিয়ে ডিল করে। ওকে, এবার আমরা দেখব যে আমরা কি দেখতে পাচ্ছি, কি ফিচার্স, কি কি মেন বৈশিষ্ট্য রয়েছে। দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ আ সিস্টেম, আচ্ছা এগুলো আমি পরে বলবো, আগে আমি তোমাদের পুরো জিনিসটাকে আগে শেখাবো। তারপরে দেখো, স্ট্রাকচারালিজমের কিছু মেন কনসেপ্ট রয়েছে। তার মধ্যে প্রথম কনসেপ্ট হচ্ছে এপিস্টেম। প্রথম কনসেপ্টটার নাম কি? এপিস্টেম। মেন কনসেপ্ট গুলো আগে বোঝো। ওকে, 2 নম্বর কনসেপ্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট, সাইন সিগনিফাইড। ওকে, 3 নম্বর কনসেপ্ট হচ্ছে ল্যাং এবং প্যারোল, ল্যাং অ্যান্ড প্যারোল। নেক্সট কনসেপ্ট হচ্ছে প্যারাডিগম্যাটিক অ্যান্ড সিনট্যাগম্যাটিক রিলেশনস। ওকে, তারপরে আমরা দেখব 5 নম্বর হচ্ছে ডায়াক্রনিক অ্যান্ড সিনক্রনিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। দেন এই কটা, এই মোটামুটি 5-6টা জিনিস, এই 5টা আইডিয়া তোমাকে মেইনলি কিন্তু রাখতে হবে। ওকে, যদিও ইউ হ্যাভ পিটার ব্যারির যে বইটা রয়েছে, সেই বই থেকে তোমাদের কোয়েশ্চেন্স দেবে, সেই বই তো এগুলোই লেখা রয়েছে। আগে আমরা বেসিক আইডিয়াটা ক্লিয়ার করব। প্রথম কথা, স্ট্রাকচারালিজমের একটা মেন আইডিয়া হচ্ছে এপিস্টেম। এপিস্টেম বলতে কি বোঝায়, আগে গল্পটা একটু শোনো। দেখো, এপিস্টেম হচ্ছে কি, এপিস্টেম হচ্ছে একটা রুল। মানে ধরো কি হতো, আগে যখন মিডিল এজ ছিল ইউরোপে, তখন কি হতো, কেউ যদি
মানে কারো যদি কোনো ডিজিজ বা কোনো রোগ হতো না, তখন কি মনে করা হতো জানো তো, এই রোগটা বা মানুষের এই ডিজিজটা হচ্ছে কারণ গডের পানিশমেন্ট, এ নিশ্চয়ই কোনো ভুল করেছে এবং গড একে পানিশমেন্টটা দিচ্ছে। ওকে, তো গড পানিশমেন্ট দিচ্ছে বা কোনো ইভিল স্পিরিট হয়তো আসছে, কোনো ইভিল স্পিরিট। ওকে, সুতরাং দেখো এটাকে বলে এপিস্টিম। এপিস্টিম মানে কি জানো তো? এপিস্টিম মানে হচ্ছে নলেজ। এপিস্টিম মানে কি? নলেজ। দেখো, এপিস্টিম মানে কি? এপিস্টিম ইজ দ্য সেট অফ আনকনসিয়াস রুলস অ্যান্ড অ্যাজাম্পশন। আমাদের অচেতন ভাবে আমাদের মনের মধ্যে কিছু রুলস বা থিঙ্কিং বা অ্যাজাম্পশন থাকে, যেটা আমাদের নলেজকে, থটকে এবং ডিসকোর্স মানে আলোচনা ইন আ পার্টিকুলার এজ, একটা পার্টিকুলার এজে ডিসকোর্স, একটা পার্টিকুলার এজে কি গল্প হবে সেটাও ঠিক করে দেয় কি? এপিস্টিম। এপিস্টিম মানে কি? তাহলে সেই রুলস অ্যান্ড অ্যাজাম্পশন। আরে বাবা, কারোর যদি রোগ হচ্ছে, আমি ভাবছি কি হ্যাঁ কোনো ভুল করেছে, হয়তো কোনো ইভিল স্পিরিট একে এই সমস্যাটা ক্রিয়েট করছে বা গডের পানিশমেন্ট, তাহলে কি আমি যেটা ভাবছি, তাহলে আমাকে যেটা ভাবানো হচ্ছে একটা রুলস তো রয়েছে, যে রুলসটা হয়তো আমি সামনাসামনি দেখতে পাচ্ছি না, কিন্তু সেই রুলসটা রয়েছে যার কারণে আমি এটা ভাবছি। এই রুলসটাকে বলা হয় এপিস্টেম। কি বলা হয়? এপিস্টেম। কিন্তু মডার্ন এজে আসে আমরা কি দেখতে পাচ্ছি? ডিজিজেস আর আন্ডারস্টুড টু বি কজড বাই ব্যাকটেরিয়া। কারোর যদি রোগ হয়, সেটার কারণ হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং আদার্স বায়োলজিক্যাল ফ্যাক্টরস, বরং গডের পানিশমেন্ট না, বা কোনো ডাইনি বা কোনো ইভিল স্পিরিট বা কোনো শয়তানের কাজ কিন্তু না। রাদার মানুষের মধ্যে ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢুকেছে, হয়তো এই কারণে রোগটা হচ্ছে। ক্লিয়ার হলো? তাহলে বর্তমানে আমাদের এখনকার এপিস্টিমটা কি? আমাদের এপিস্টিম এখন বেসড অন দ্য সাইন্টিফিক অবজারভেশন এন্ড এক্সপেরিমেন্টেশন। বুঝতে পারলে? সাইন্টিফিক অবজারভেশন, এক্সপেরিমেন্টেশন এইসবের হচ্ছে, এইসবের মাধ্যমে আমরা একটা আইডিয়া দিচ্ছি। তাহলে আমাদের এপিস্টিমটা আগেকার এপিস্টিম থেকে আলাদা। মনে রাখবে, এপিস্টিম কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে পারে, এপিস্টিম সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে পারে। তাহলে খুব সহজভাবে যদি বলি এপিস্টিম কি? এপিস্টিম হচ্ছে আনকনসিয়াস রুলস। ওকে, বা এখানে যদি দেখো, এপিস্টেম ইজ দ্য ইনভিজিবল ফ্রেমওয়ার্ক, একটা অদৃশ্য ফ্রেমওয়ার্ক, একটা অদৃশ্য রুলস দ্যাট শেপস হাউ পিপল থিঙ্ক, হোয়াট দে বিলিভ অ্যান্ড হোয়াট দে কনসিডার টু বি ভ্যালিড নলেজ। যে একটা মানুষ কিভাবে ভাবে, এই ভাবনাটা আসলো কোথা থেকে, তাকে এই ভাবনাটা কিন্তু শেখানো হচ্ছে। একটা অদৃশ্য রুলস কিন্তু রয়েছে যেটাকে তৈরি করছে। এপিস্টেমের আইডিয়াটা প্রথম দেন হচ্ছে মিশেল ফুকো। মিশেল ফুকো। তাহলে এপিস্টেমের সংজ্ঞাটা কি? ইট রেফার্স টু দ্য আন্ডারলাইং সিস্টেম অফ নলেজ, অ্যাজাম্পশন অ্যান্ড রুলস দ্যাট ডিটারমাইন্স, যেটা ঠিক করে দেয় হোয়াট আ সোসাইটি অ্যাকসেপ্টস অ্যাজ ট্রুথ ডিউরিং আ পার্টিকুলার হিস্টোরিক্যাল পিরিয়ড। এবং যেখানে একটা সোসাইটি ভাবছে যে কোনটা ট্রুথ এবং কোনটা ট্রুথ নয়, সেটা ঠিকই করে দেয় এপিস্টেম কিন্তু। আশা করছি এপিস্টেমটা ক্লিয়ার হচ্ছে। এটা আমাদের প্রথম আইডিয়া স্ট্রাকচারালিজমের। দেখো, দিস ক্লাস ইজ আ পিওরলি ক্লাস that will actually help you to understand the entire background. ওকে, পুরো ব্যাকগ্রাউন্ড তোমাদের এই ক্লাসে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ক্লাসে তোমাদের ডিটেল পিটারবেরি বইটার থেকে কিন্তু আমি করাবো, যেখান থেকে তোমাদের এক্সামে আসবে। কিন্তু আগে জিনিসটাকে তো শিখতে হবে। যতক্ষণ আমরা না শিখতে পারছি ততক্ষণ কিন্তু আমরা এগোবো না এই জিনিসটা। দেখো, একটা টেক্সটের এক্সাম্পলও দিয়েছি এপিস্টিম দিয়ে। কিভাবে দেখো, জেন আয়ার নামক যে টেক্সটটা রয়েছে, জানো জেন আয়ার যে টেক্সটটা রয়েছে, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে সোসাইটি মহিলাদের এক্সপেক্টই করছে যে মহিলারা হবে কি? ওবিডিয়েন্ট, বাধ্য, ডিপেন্ডেন্ট হবে কাদের প্রতি? হাজবেন্ডের প্রতি। কিন্তু একই জায়গায় আমরা দেখতে পাচ্ছি জেন আয়ারের এপিস্টেমটা কি? জেন আয়ার কি করছে? জেন আয়ার চ্যালেঞ্জ করছে এই থিঙ্কিং প্রসেসটাকে। বুঝতে পারলে? তাহলে এপিস্টেম কিন্তু এটা, যে হাউ ইউ থিঙ্ক, ইউর ইন্ডিভিজুয়াল ফ্রেমওয়ার্ক অফ থিঙ্কিং। এবার সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট মনে রাখবি স্ট্রাকচারালিজমের উপরে, সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট সেটা হচ্ছে সাইন, সিগনিফায়ার, সিগনিফাইড। সাইন, সিগনিফায়ার আর সিগনিফাইড, খুব ভালো করে এটা বুঝে নেবে কিন্তু। হ্যাঁ, এটা থেকে কোয়েশ্চেন পাবেই তোমরা। দেখো, সাইন বলতে কি বোঝায় শোনো। সাইন মানে হচ্ছে, সাইন মানে মনে রাখবে ইট ইজ এভরিথিং, এটা সবকিছু দ্যাট রিপ্রেজেন্টস সামথিং আদার। মানে কি? সাইন হচ্ছে সবকিছু যেটা অন্য কিছুকে রিপ্রেজেন্ট করে। ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হচ্ছে সেটা, একটা ধরো কেউ সাদা ড্রেস পরে রয়েছে, বা ধরো কোনো মানুষ মারা যাচ্ছে, দেখবে তোমরা নর্মালি সেখানে লোকজন কি সাদা ড্রেস পরে যায়। তো কেন হোয়াইট কেন পরে যায় বলো তো? কারণ এই হোয়াইট ড্রেসটা, ওই হোয়াইট ড্রেসটা কি রিপ্রেজেন্ট করছে বলো তো? অ্যাকচুয়ালি পিস, শান্তিকে রিপ্রেজেন্ট করছে, তাই তো? তাহলে সাইন মানে কি?
সাইন মানে সেই এখানে কি এই হোয়াইট ড্রেস কি করছে, একটা পিসকে রিপ্রেজেন্ট করছে। মনে রাখবে এই হোয়াইট ড্রেসটা একটা সাইন। সাইন সাইন হচ্ছে পৃথিবীর সবকিছু যেটা একটা অন্য কিছুকে রিপ্রেজেন্ট করে, আর পৃথিবীর সবকিছু একটা অন্য কিছুকে রিপ্রেজেন্ট করে। তাই সাইন হচ্ছে সবকিছু যেটা অন্য কিছুকে রিপ্রেজেন্ট করে। সাইন হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের বেসিক ইউনিট, ওটা ছাড়া সাইন মানে ল্যাঙ্গুয়েজ হতেই পারে না। এই সাইন ইজ আ বেসিক ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ, মনে রাখবে। এবার গল্পটা ভালো করে আমার কাছে শুনে নাও আগে, ঠিক আছে? গল্পটা আগে শুনে নাও। ধরো আমি একটা কথা বলে দিই তোমাদের। এই যে ধরো আমি যখন একটা শব্দ বলছি, শব্দটা যখন আমি মুখে বলছি ট্রি, বা আমি যখন এটা লিখছি, মনে রাখবে এই যে সাউন্ড প্যাটার্ন না, এই সাউন্ড প্যাটার্ন এটাকে বলা হয় মানে এই যে ট্রি আমি যখন মুখে বললাম, ঠিক আছে, বা এই যে সাউন্ডটা, হ্যাঁ, এটাকে বলা হবে কি সিগনিফায়ার। কি বলে? সিগনিফায়ার। সিগনিফায়ার তাহলে কাকে বলে? দ্য ওয়ার্ড, ওই শব্দটাকে বলছে, তাই তো? বা আমরা যখন উচ্চারণ করছি দ্য আটারেন্স, তাই তো? আর সিগনিফাইডটা কি? সিগনিফাইডটা কি ভালো করে শুনে নাও। আমি যখন ট্রিটা বলছি সঙ্গে সঙ্গে তোমার মাথায় একটা ছবি আসছে না? নিশ্চয়ই এই ছবিটা পাচ্ছ তোমরা। এই যে একটা গাছের ছবি ভাসছে তো, যে সবুজ পাতা রয়েছে, ডালপালা রয়েছে। যখনই তোমার মাথায় এই ছবিটা আসলো, মানে ট্রি বলার সঙ্গে সঙ্গে যখনই তোমার একটা মেন্টাল ইমেজ আসলো, মেন্টাল ইমেজ, সেটাকে আমরা বলি সিগনিফাইড। কি বলি? সিগনিফাইড। ওকে, সেটাকে আমরা কি বলি? সিগনিফাইড। তাহলে সিগনিফাইড কোনটা? এই ট্রি যখন আমি মুখে বলছি বা লিখছি শব্দটা, সঙ্গে সঙ্গে যে মেন্টাল ইমেজটা আসছে সেটাকে বলি সিগনিফাইড, তাই না? আর সিগনিফায়ার আর সিগনিফাইড ব্যাপারটা বোঝো। সাইন ইকুয়াল টু সিগনিফায়ার প্লাস সিগনিফাইড। সাইন কিন্তু একটা সিগনিফায়ার নিয়ে তৈরি হয়, একটা সিগনিফাইড নিয়ে তৈরি হয়, ঠিক আছে? তার মানে কি এখানে স্যার ট্রি যখন আপনি লিখছেন সেটা সিগনিফায়ার, যেটা আমাদের মাথায় ইমেজ আসছে সেটা সিগনিফাইড। তাহলে স্যার সাইন কোনটা? এই দুটোকে মিলিয়েই হচ্ছে সাইন। সাইন মানে সবকিছু, ওই গাছটা যখন বলছি বা উচ্চারণটা যখন করছি সেটাই, যেটা একটু অন্য কিছুকে রিপ্রেজেন্ট করছে। ওকে, তাহলে সাইন রিপ্রেজেন্টস সামথিং, দ্য সাইন ইজ সামথিং দ্যাট রিপ্রেজেন্ট সামথিং এলস। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, এবার একটা জিনিস শিখে নাও। দেখো দেখো সিগনিফাইড হচ্ছে এই যে মেন্টাল আইডিয়া, ঠিক আছে? যেমন ধরো একটা এই যে একটা ওয়ার্ড রোজ, এটা হচ্ছে সিগনিফায়ার। এই মেন্টাল আইডিয়া এটা হচ্ছে সিগনিফাইড। কিসের মেন্টাল আইডিয়া? তুমি একটা যখনই রোজ বললাম মানে গোলাপ ফুল, তুমি একটা বিউটিফুল ফ্র্যাগরেন্ট ফ্লাওয়ারের কথা মাথায় পড়লো, এটা বলে সিগনিফাইড, ঠিক আছে? মানে মেন্টাল আইডিয়া। সাইন কোনটা? সাইন হচ্ছে কমপ্লিট মিনিং ক্রিয়েটেড বাই কম্বাইনিং দ্য ওয়ার্ড রোজ এন্ড দ্য কনসেপ্ট অফ আ রোজ। মানে পুরো কনসেপ্টটাকে কি বলা হয়? সাইন বলা হয়। সাইন ইকুয়াল টু সিগনিফায়ার প্লাস সিগনিফাইড, এটা মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এবার ফার্দিনান্ড ডি স্যাসুর এই কনসেপ্টটা দিচ্ছেন। ফার্দিনান্ড ডি স্যাসুর কি বলছেন? বলছেন এই সিগনিফায়ার আর সিগনিফাইডের সম্পর্কটা হচ্ছে আরবিটারি। সিগনিফায়ার আর সিগনিফাইডের সম্পর্কটা কি? আরবিটারি। আরবিটারি ব্যাপারটা কি? আরে বাবা, আমি যখন ট্রি বলছি এটা সিগনিফায়ার, সঙ্গে সঙ্গে তোমার মাথায় একটা ছবি আসছে, গাছের ছবি আসছে, এটা সিগনিফাইড। কিন্তু আমি যদি এখন তোমাকে বলি আর বল, আর বল, তুমি কি কিছুই বুঝতে পারবে? তোমার মাথায় গাছের ছবি আসবে না। কিন্তু স্প্যানিশ ভাষায় আরবল মানে কিন্তু গাছ। তাহলে কেউ বলছে আরবল, কেউ বলছে গাছ, কেউ বলছে ট্রি। তাহলে আমাকে বলে এই যে ইমেজটা রয়েছে এটা তো একটাই রয়েছে, এই ইমেজটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানে মানে শব্দ আছে না? ফ্রেঞ্চে বলা হয় আরবে, ওকে, আরব্রে। তাহলে অ্যাকচুয়ালি এই উচ্চারণটার সঙ্গে বা এই শব্দটার সঙ্গে, ট্রি শব্দটার সঙ্গে গাছটার কি কোনো সম্পর্ক রয়েছে? যদি সম্পর্ক থাকতো সারা পৃথিবীর লোক এটাকে ট্রি বলতো। ফ্রেঞ্চে যাও ট্রি বলে বুঝতে পারবে না, এটা কি বলতে হবে? আমাকে আরব্রে বলতে হবে, তাই তো? তাহলে কি হচ্ছে, এই যে ট্রি শব্দটা তো সিগনিফায়ার, আর এই ছবিটা তো সিগনিফাইড। মনে রাখবে, যেহেতু সারা পৃথিবীর লোক কেউ ট্রি বলতে সিগনিফাইড সবসময় বোঝে না, ওকে, ট্রি বলতে সিগনিফাইড বোঝে না,
কেউ আরবল বলছে, কেউ গাছ বলছে, তার মানে কি সবাই এই ছবিটাকে বোঝাচ্ছে বিভিন্ন নামে। সুতরাং সিগনিফায়ারের সঙ্গে সিগনিফায়ারের আদৌ কোনো সম্পর্ক নেই, বিভিন্ন কালচারের লোক বিভিন্ন নামে ডেকে থাকে। So there is no inherent relationship between signifier and signified. যেমন dog is dog in English, hand in German, shin is chin, chin in French, pero in Spanish, স্প্যানিশে কুকুরকে কি বলা হয়? পেরো বলা হয়। বাংলাতে কুকুর বলা হয়, ইংরেজিতে ডগ বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি যে ছবিটা আমার মাথায় আসছে, তাহলে সো দ্য মিনিং অফ আ ওয়ার্ড ইজ কালচারালি কনস্ট্রাক্টেড থ্রু রিপিটেড ইউজ অ্যান্ড কনভেনশন। মনে রাখবে, একটা শব্দের মিনিং বারবার করে একটা কালচার ইউজ করতে করতে, একটা কালচার কিছু লোক বলতে বলতে সেই শব্দটা তৈরি হয়। তাহলে আদৌ কিন্তু এই সিগনিফায়ারের সঙ্গে সিগনিফাইডের কোনো মানে নেই। ডগ আর ওই কুকুরের ছবিটা যেটা মাথায় আসছে, অ্যাকচুয়ালি কিন্তু দুটোর কোনো মানে নেই। তাহলে পৃথিবীর লোক সবাই ডগ মানে কুকুরকেই জানতো, কিন্তু কেউ ডগ বলে, কিন্তু তুমি যখনই স্প্যানিশে যাবে ডগ বললে আর কুকুরের ছবিটা মাথায় আসবে না, তাদেরকে বলতে হবে পেরো। বুঝতে পারলে কথাটা? তার সিগনিফায়ার আর সিগনিফাইডের কিন্তু কোনো মিনিং নেই। যেহেতু এদের কোনো মিনিং নেই, সম্পর্কটাকে বলা হয় আরবিটারি রিলেশনশিপ। দেখো, লিটারেরি থিওরি কিন্তু বেশ জটিল জায়গা, কিন্তু আমি প্রত্যেকটা আইডিয়াকে ইন ডিটেল তোমাদের শেখাবো, একটা জিনিসও বাকি থাকতে দেব না। ওকে, তাহলে আমরা দুটো কনসেপ্ট পেলাম স্ট্রাকচারালিজম, একটা হচ্ছে এপিস্টেম, একটা হচ্ছে সাইন, সিগনিফাই, সিগনিফাইড। এবার আমি নেক্সট যে আইডিয়াটা পাবো সেটা হচ্ছে ল্যাং অ্যান্ড প্যারোল। কি বললাম? ল্যাং অ্যান্ড প্যারোল। দেখো, ল্যাং অ্যান্ড প্যারোলটা কি, যে ফার্দিনান্ড ডি স্যাসিওর আবার একটা কনসেপ্ট দিচ্ছেন। ফার্দিনান্ড ডি স্যাসিওর একটা বই লিখেছিল, মনে রাখবে, বইটার নাম হচ্ছে এ কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্স, এরকম বলে একটা বই লিখেছিল, কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্স, যত সম্ভব 1915 সালে। হ্যাঁ, কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্স। উনি যদিও লেখেন, ওনার স্টুডেন্টসরা লিখেছিল, উনি লেকচার দিয়েছিলেন, ওনার স্টুডেন্টস এই বইটা লিখেছিল, যাই হোক, নোটসগুলোকে এক জায়গায় করে। ল্যাং আর প্যারোল বলে দুটো কনসেপ্ট দিচ্ছেন। হ্যাঁ, স্যাসুর বলছে ল্যাং কি? ল্যাং মানে হচ্ছে, ধরো ধরো ল্যাং হচ্ছে, ওয়েট কাইন্ডলি, দেখো ল্যাং হচ্ছে একটা সিস্টেম অফ রুলস, একটা সিস্টেম অফ রুলস, মানে ধরো system of rules that makes it possible for a person to know how to speak. ইংরেজি ভাষার তো একটি স্ট্রাকচার রয়েছে, তাই না? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার তুমি যে কোনো দেশে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করলে তোমাকে এই রুলসটা অ্যাপ্লাই করতে হবে না? আচ্ছা, বাংলাতে কি হয়? সাবজেক্ট প্লাস অবজেক্ট তারপরে ভার্ব, তার মানে কি এগুলো হচ্ছে রুলস। এই রুলস, একটা ভাষার যে একটা নির্দিষ্ট রুলস থাকে, সেটাকে বলা হয় ল্যাং। Lang is the shared system of language. The rules, grammar, vocabulary and conventions accepted by speech community. আচ্ছা, সাবজেক্টের পরে ভার্বই কেন ইংরেজিতে, আর সাবজেক্ট বাংলাতে সাবজেক্ট পর অবজেক্ট কেন? কারণ এখানকার লোকেরা এইভাবে ভাষায় কথা বলেছে, তারপরেই তো থিওরি তৈরি হচ্ছে। এন্ড স্পিচ কমিউনিটি এই কথাই বলেছে, ইট ইজ কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট এন্ড স্টেবল। ওকে, ইট ইজ স্টেবল, সব জায়গায় একই থাকবে। ইংরেজি ভাষায় তুমি যেখানে কথা বলতে চাও না কেন, তোমাকে এই সাবজেক্ট ভার্ব অবজেক্টটাই বলতে হবে কিন্তু। দেখো, তাহলে ল্যাং ইজ দ্য আন্ডারলাইং সিস্টেম অফ আ ল্যাঙ্গুয়েজ শেয়ার্ড বাই অল স্পিকার্স অফ আ ল্যাঙ্গুয়েজ। মানে একটা ভাষার, ইংরেজি ভাষায় তুমি যেখানেই কথা বলো না কেন, এই ল্যাঙ্গুয়েজের সিস্টেমটাকে তোমাকে মেনটেন করতেই হবে। বোঝা গেল? তাহলে দ্য গ্রামার অ্যান্ড ভোকাবুলারি অফ ইংলিশ such as subject verb agreement, sentence structure are part of lang. ওকে, ল্যাং মানে কি? তাহলে একটা স্ট্রাকচার। ল্যাং ইজ দ্য স্ট্রাকচার বা রুলস অফ আ ল্যাঙ্গুয়েজ that made it possible, that makes it possible for a person to know how to speak, কিভাবে কথা বলতে হয় এটা কিন্তু জানতে সাহায্য করে আমাদের ল্যাং। ওকে, দেখো আজকে ওভারঅল আইডিয়া আমাদের চলছে পুরো একদম বেসিক টু অ্যাডভান্স, পুরো ক্লিয়ার করে দেবো। বেসিক আইডিয়া না থাকলে কিন্তু স্ট্রাকচারিজমের পিটার বাড়ি থেকে আগে বুঝতে পারবে না। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো দেখো, এবার আমরা আসবো প্যারল। আচ্ছা, প্যারলটা কি সেটা বুঝতে হবে। প্যারলটা কি? প্যারল হচ্ছে কি, মানে একটা ইন্ডিভিজুয়াল আটারেন্স। কি বললাম? একটা ইন্ডিভিজুয়াল আটারেন্স।
মানে দ্য ওয়ে আ পার্টিকুলার পার্সন স্পিক্স। ওকে, ধরো সাপোজ মানে ইফ ল্যাং ইজ দ্য সিস্টেম অফ রুলস অ্যান্ড কনভেনশনস দ্যাট গভর্ন হাউ উই ইউজ ওয়ার্ডস অ্যান্ড মিনিংস, প্যারল ইজ দেন ল্যাঙ্গুয়েজ ইন কনটেক্সট। প্যারল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের কনটেক্সট, কিন্তু হ্যাঁ মানে এটা কনটেক্সট অনুযায়ী চেঞ্জ হবে কিন্তু। কেমন ব্যাপারটা? প্যারল ইজ দ্য অ্যাকচুয়াল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ বাই অ্যান ইন্ডিভিজুয়াল ইন স্পিকিং অর রাইটিং, ইট ইজ পার্সোনাল, কনক্রিট আর ভ্যারিয়েবল। যেমন ব্যাপারটা কি, যেমন ধরো একজন স্টুডেন্ট বলছে আই এম প্রিপেয়ারিং ফর মাই ইংলিশ এক্সাম, দিস সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ প্যারল। এটা হচ্ছে প্যারলের এক্সাম্পল। কেন? এটা এটা ইট ইজ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাকচুয়াল ইউজ অফ ইংলিশ। একজন ইন্ডিভিজুয়াল যখন এইভাবে ইংরেজিটা মানে প্র্যাকটিক্যালি যখন বলছে, রুলসটাকে বলা হয় ল্যাং, কিন্তু সেই রুলসটা দিয়ে যখন আমি বাক্য বানাচ্ছি, এটাকে আমাদের বলতে হবে প্যারল। ওকে, দেখো ল্যাং আর প্যারলের পার্থক্যটা কোথায়? দ্য ল্যাঙ্গুয়েজ সিস্টেম, সিস্টেমটাকে বলবো ল্যাং, আর একজন ইন্ডিভিজুয়াল যখন সেটাকে ইউজ করছে বলবো প্যারল। ল্যাং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, একটা রুলস, আর প্যারল হচ্ছে বাস্তবে যখন আমরা বলছি কনক্রিট, তাকে দেখা মানে ধরা যাচ্ছে ব্যাপারটাকে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই ল্যাং এর মধ্যে কি থাকে? গ্রামার, ভোকাবুলারি থাকে। প্যারলের মধ্যে অ্যাকচুয়ালি স্পিচ বা রাইটিং থাকে। ওকে, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ক্রিকেট, হ্যাঁ এটা এক্সাম্পল, এটা ক্রিকেটের ম্যাচ বা ক্রিকেট। ল্যাং কোনটা? ওই যে ক্রিকেটের রুলসটাকে বলবো আমরা ল্যাং। ওকে, আর প্যারল কোনটা? প্যারল হচ্ছে এই যে ক্রিকেটের এতগুলো রুলস রয়েছে, যে হ্যাঁ পাটা যদি দাগ থেকে বা বল করার সময় পাটা যদি তোমার ক্রস হয়ে যায় তাহলে নো বল হবে। ঠিক আছে, তারপরে ব্যাট করার সময় যদি বলটা বুকের উপরে চলে আসে তাহলে নো বল হবে। ঠিক আছে, তাহলে কি এই যে রুলসটা হচ্ছে ক্রিকেটের রুলসগুলোকে যেমন ল্যাং বলবো আমরা, কিন্তু অ্যাকচুয়ালি বা প্লেয়ার যেভাবে রুলসগুলো দেখলো এবং সে প্র্যাকটিক্যালি এবার খেলছে, কিভাবে এই যখন খেলছে প্র্যাকটিক্যালি, এটাকে বলবো প্যারল। ঠিক আছে, তাহলে কি ঠিক তেমন ভাবে ল্যাং হচ্ছে কি দ্য রুলস অফ ইংলিশ, ইংলিশের রুলস গুলোকে বলবো ল্যাং। আর প্যারল কোনটা? যেটা অ্যাকচুয়ালি তুমি যে সেন্টেন্স গুলোকে ব্যবহার করছো এটাকে বলবো, প্র্যাকটিক্যালি যখন ব্যবহার করছো এটাকে বলবো প্যারল, এটাকে বলবো প্যারল। আশা করছি ক্লিয়ার হয়েছে, আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় আসবো, নেক্সট কনসেপ্ট স্ট্রাকচারালিজমের প্যারাডিগম্যাটিক অ্যান্ড সিনট্যাগম্যাটিক। মানে প্যারাডিগম্যাটিক আর সিনট্যাগম্যাটিক এই কনসেপ্টটা দিচ্ছেন ফার্দিনান্ড ডি সসিওর। স্ট্রাকচারালিজমের সব থেকে বড় ক্রিটিক কিন্তু মানে সব থেকে বড় স্ট্রাকচারালিস্ট থিঙ্কার কিন্তু ফার্দিনান্ড ডি সসিওর। ওকে, এটা কিন্তু মনে রাখবেন। তো প্যারাডিগম্যাটিক বলতে কি বোঝায় সেটা আমাদের বুঝতে হবে। ওকে, ধরো প্যারাডিগম্যাটিক বলতে দেখো, এ প্যারাডিগম্যাটিক ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ওয়ার্ডস that can replace one another in the same position of a sentence. The words belong to the same grammatical category, but choosing a different word changes the meaning. Definition যেমন, a paradigmatic relation is the relation of the substitution among words. ধরো সাপোজ মানে কি প্যারাডিগম্যাটিক ব্যাপারটা বোঝো, কিছু সেট অফ ওয়ার্ডস একটু চেঞ্জ করো মানে করে পুরো মিনিংটাকে বজায় রাখা যাবে, ভার্টিক্যালি যখন মিনিংটাকে বজায় রাখা যাবে। তাহলে আমি বলি I live in a home, আমি একটি বাড়িতে থাকি। এবার দেখো ভার্টিক্যালি মানে কি লম্বালম্বি, আমি বাদবাকিগুলো সেম থাকবে, কিন্তু এবার যদি আমি বলি হাউস, আই লিভ ইন আ হাউস, তাও হবে। আমি যদি বলি আই লিভ ইন আ হাট, তাও হবে। তাহলে কি হচ্ছে, এই যে মিনিংটা ক্রিয়েট হচ্ছে আমার, এই যে মিনিংটা আমার ক্রিয়েট হচ্ছে এখানে, সুতরাং এটাকে আমরা কি বলবো? প্যারাডিগম্যাটিক। কি বলবো? প্যারাডিগম্যাটিক। ওকে, দেখো দ্য বয় ইজ রিডিং, দ্য গার্ল ইজ রিডিং, দ্য টিচার ইজ রিডিং। তাহলে এখানে এই যে লম্বালম্বি যদি দেখি ভার্টিক্যালি যদি চেঞ্জ হয় সেটাকে আমরা কি বলবো? প্যারাডিগম্যাটিক। আর এরকম যদি হরাইজন্টালি চেঞ্জ হবে তখন সিনট্যাগম্যাটিক বলা হয়। যাই হোক, আগে প্যারাডিগম্যাটিকটাকে আরেকটু ভালো করে বুঝে নাও। ওকে, মানে কি, মানে প্যারাডিগম্যাটিক মানে কি, ধরো ধরো আমরা বলতে পারি তার মানে কি, কিছু সেট অফ রুলস মানে কিছুটা চেঞ্জ করে দিলেও আমাদের বাদবাকি মিনিংটা বজায় থাকছে, তাই না? তার মানে কি অ্যাকচুয়ালি স্ট্রাকচারালিজমে কি বলা হয় জানো তো, যে প্যারাডিগম্যাটিক রিলেশনশিপ কিভাবে আমাদের হেল্প করছে মিনিংকে ক্রিয়েট করতে থ্রু চয়েসের মধ্যে দিয়ে।
তাহলে according to Ferdinand de Saussure a word has meaning because it is different from other possible words that could have been chosen. ধরো একটা সেন্টেন্স বলি, দ্য কিং ডায়েড, ওকে, তাহলে এই কিংটা বাদ দিয়ে আমরা অন্য কি বলতে পারি? দ্য কুইন ডায়েড, দ্য প্রিন্স ডায়েড, দ্য সোলজার ডায়েড, দ্য বেগার ডায়েড, দ্য ম্যান ডায়েড, দ্য ওম্যান ডায়েড। তাহলে ইচ সাবস্টিটিউশন চেঞ্জেস দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। স্ট্রাকচারিস্টটা কি স্টাডি করে? why one word is chosen instead of another and how that choice affects meaning। কেন একটা শব্দকে চয়েস করা হচ্ছে এবং কিভাবে একটা মিনিং তৈরি করা হচ্ছে, এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো বাদ বাকি সব রাখলাম, শুধু একটা করে শব্দ চেঞ্জ করছি, মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সো ইট শোজ দ্যাট মিনিং ডিপেন্ডস অন ডিফারেন্সেস অ্যান্ড চয়েসেস, নট অন ওয়ার্ডস ইন আইসোলেশন। ওয়ার্ড আইসোলেশনে একা দাঁড়িয়ে কোনো মিনিং তৈরি করতে পারবে না, যতক্ষণ না তাকে একটা নির্দিষ্ট কনটেক্সট নিয়ে আসতে পারছি আমরা, একটা নির্দিষ্ট ডিফারেন্সে যদি না আসতে পারি, ততক্ষণ মানেটা তার কথা পারবে না। ওকে ওকে, সো মনে রাখতে হবে যে একজন স্ট্রাকচারালিস্ট জিজ্ঞেস করবে হোয়াই দ্য অথর চুজ হিরো ইনস্টেড অফ আ ভিলেন। কেন প্রিন্সকে চয়েস করলেন একটা বেগার এর পরিবর্তে একটা গল্পে? ওকে, একটা গল্প তুমি লিখছো, সেখানে একজন প্রিন্সকে নিচ্ছ, কিন্তু কোনো বেগারকে নিচ্ছ না, কোনো ভিখারিকে তোমার গল্পের প্রধান চরিত্র বানাচ্ছ না। কেন নিচ্ছ না? এই পুরো ডিল করবে, এটা নিয়ে ডিল করবে হচ্ছে এই প্যারাডিগম্যাটিক স্টাডি। ওকে, আমার নেক্সট ক্লাসে আর নেক্সট ক্লাসে আমরা সিনট্যাগম্যাটিক রিলেশন নিয়ে কিন্তু নেক্সট ক্লাসে ডিল করব, যদি পরের দিন আমি আবার প্যারাডিগম্যাটিক থেকে আরেকবার বলে দেবো। ওকে, আমাদের অলরেডি একটা এখানে আমাদের অনেকগুলো আইডিয়াস অলরেডি ডিল হয়ে গেছে, তো আশা করছি তোমাদের ক্লিয়ার, মানে আই হোপ অল অফ ইউ হ্যাভ ক্লিয়ার দ্য ক্লাস। ওকে, সো এই প্রত্যেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট ক্লাস আমি প্যারাডিগম্যাটিক, সিনট্যাগম্যাটিক, ডায়াক্রনিক, সিনক্রনিক এই সমস্ত কিছু বলে তারপরে পিটার ব্যারিতে কিন্তু আমি যাব। ওকে।